আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কাছে যে আসবে তার লাশ পড়বে, লাগবে না কোনো আনিসকে, লাগবে না এই দুনিয়ার কাউকে। এটা আমার সন্তান, আমি একে মানুষ করব। ও হবে শুধু আইমানের মেয়ে। সবাই আয়মানকে চেনে, সে যে একটা কথাও মিথ্যা বলছে না সবাই ভালো করেই জানে। কেউ আর তাকে খাটালো না, সে তার মতোই থাকলো। আগে ঘরের কোণে পড়ে থাকতো, এখন নিজের জন্য সব করে, নিজের যত্ন নেয়, সময় মতো খাওয়া দাওয়া করে, সময় মতো চেক আপ, সব। আর এইসব সব তার সন্তানের জন্য। এই সন্তানের জন্য সে শুধু নিজের সাথে না, পুরো দুনিয়ার সাথে একা একা লড়াই করেছে। এলাকায় সে বেরোতেই পারতো না, সবাই নাক কুচকাতো, তাকে দেখে হাবিজাবি বলতো। এলাকার ছেলেরা দেখলে খারাপ ইঙ্গিত দিত। সব কথা, সব খোঁচা, সব সে হজম করতো চুপচাপ। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, সেই সন্তানকে সে 1 মিনিটের জন্য বুকে নিতে পারেনি, এমনকি চোখের দেখাটাও দেখেনি। সাব্বির আয়েশার দিকে তাকালো, তার চোখে পানি চিকচিক করছে। আয়েশা সেই চিকচিক করা চোখের দিকে তাকিয়ে বলল, তারপর শুরু হলো আরেক কাহিনী। যার বাচ্চা সে নেই, কে দায়িত্ব নেবে? ভাইয়েরা আগেই মুখ ফিরেছিল, মাও খুব একটা আগ্রহ দেখালো না। তার মেয়েই নেই, অন্যের বংশের মেয়ের বোঝা তারা বইবে কেন? আবার ডাকা হলো সবাইকে, তা না হলে আইনের আশ্রয় নেবে। তারা আসলো, এসে নতুন প্রস্তাব রাখলো, আমার আর আনিসের বিয়ে, তবেই তারা রিমিকে নেবে। আমি শুনলাম। অনেক দিন পর আমি রুম থেকে বের হলাম, সোজা আনিসের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে তার গালে চড় বসালাম। ছি, এই মানুষটাকে নাকি আমি ভালোবাসছিলাম, ছি। তারপর তাকে বললাম, আমার ফ্যামিলি খারাপ, তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু তোমার প্রতি আমার সম্মান ছিল, সেটা আজ শেষ হলো। সেই দিনের মিটিংয়ে সেখানেই শেষ। তাদের এক কথা, রিমির দায়িত্ব তারা নেবে না, বরং তারাই উল্টো ভয় দেখিয়ে গেল। এক মেয়ের কথা বলে আরেক মেয়ের সাথে বিয়ে, আইনের আশ্রয় তারা নেবে। বাবা হাল ছাড়লেন, তবে মা দমলেন না। সে এলাকার চেয়ারম্যান মেম্বার টেম্বার এক করলেন। আবার বসলো সালিশি। সেই সালিশে 2 পক্ষকেই বিবেচনায় রাখা হলো। রিমি তার নানার বাসায় থাকবে, তবে সব খরচ বহন করবে তার বাবা। তার বাবা তার খরচ বহন শুরু করলেন নিজের অনিচ্ছা নিয়ে, অথচ এটা তার দায়িত্ব ছিল। রিমি বড় হলো হেলাফেলা ভাবেই। তার একটাই দুনিয়া ছিল, সেটা তার মা। তাকে দেখলেই পুরো এলাকায় তার মায়ের গাল গপ্প শুরু হতো। প্রথমে সে চুপচাপ শুনতো, কিন্তু মানুষ তো কত সহ করা যায়। সেও ধীরে ধীরে তার মায়ের দ্বিতীয় রূপ হলো। তার মা হাজার খারাপ থাক, তার মায়ের হাজার দোষ থাক, তবুও তার কাছে তো তার মা সেরা। তার মা 9 মাস যুদ্ধ করেছে শুধু তাকে এই পৃথিবীতে আনতে, আর সেই সেরা মাকে কেউ কিছু বলবে? কতজনের যে মাথা ফাটিয়েছে তার হিসাবই নেই। তারপর এলাকার মানুষ তার ভয়ে ভুলেও আর যাই বলো তার মায়ের নামে মুখেও আনতো না। আমি কখনো রিমিকে কাছে ডাকিনি, আদর করিনি। তখন আমার কষ্টই আমার কাছে বড় ছিল। তবে তুমি কি জানো, তার মায়ের পরে সে যদি কাউকে সম্মান করে, সেটা আমি। মুখের উপরে যতই দেখার ভান করুক, আমি জানি আমার ভেতরে যতটুকু টান তার জন্য, তার 10 গুণ টান তার আমার জন্য। মেয়েটা ছোটবেলা থেকে আমার আশেপাশে ঘুরতো, একটু আদরের জন্য মুখিয়ে থাকতো। তার মায়ের কার্বন কপি আমি, একটু জোরে ধরতে চাইতো, আমি কখনো তাকে সেই সুযোগ দেইনি। এখন কি মনে হয় জানো, না দিয়েই ভালো হয়েছে। যদি দিতাম সে আমার মতো হতো। দেইনি বলেই সে আয়মানের মেয়ে। আয়মান যেমন সব পারত, আয়মানের মেয়েও সব পারবে। চিন্তা করো না, সে ফিরে আসবে, আসতে তাকে হবে। এবার আসলে তাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। নাইম এসে সাব্বিরের পাশে বসলো, বসে কাঁধে হাত রাখলো। বলার মতো অবশ্য কোনো শব্দ পেল না, কিছু কিছু কষ্টের কাছেই শব্দ বেমানান।
কেননা ভালোবাসার মানুষকে হারানোর ক্ষত পূরণ করবে এমন শব্দ পৃথিবীতে নেই। সে অবশ্য এত কিছু জানতো না, তবে গতকাল থেকে এর অবস্থা দেখে আন্দাজ করেছে। পরে নিশা সব খুলে বলল। নিশা মেয়েটাকে ভাইয়ের পছন্দ হিসেবে দেখতে না পারলেও মরণ চাইবে এমন শত্রুও না। রুমে বসে বসে কাঁদছে। অবশ্য ভাইয়ের জন্য না রিমির জন্য সে জানে না। কাঁদতে কাঁদতেই তাকে ঠেলে পাঠালো। ভাই তার একা কতক্ষণ কাঁদছে, কতক্ষণ হাঁসফাঁস করছে, আবার কতক্ষণ রিমির গোষ্ঠী উদ্ধার করছে, আবার থেমে বলছে, মেয়েটা ঠিক আছে তো? এই মেয়েকে বোঝা মুশকিল, অন্তত নাইম তো পারে নাই। সাব্বির নিচু হয়ে দু হাতে মাথা রাখলো। এই পৃথিবীটা সাধারণ মানুষের জন্য অনেক কঠিন, চাইলেও কিছু করা যায় না। এই যে সেও তো কিছু করতে পারছে না, অথচ পাশে থাকার ওয়াদা করেছিল। সে নির্জীব কণ্ঠে বলল, আর কোনো খবর আছে? নাইম দীর্ঘশ্বাস ফেলল। রিমি যে গাড়িতে উঠেছে সেটা পাওয়া গেছে ঢাকার মধ্যে এক বাজারের রাস্তায়। শেষবারে দেখা গেছে এক দোকানের সিসি ক্যামেরায়। রিমি নিজেই হেঁটে যাচ্ছে, পাশে সেই লোক চেনার উপায় নেই। তারপরে কোন দিকে গেছে বোঝা যাচ্ছে না। গাড়িতেই তার পার্স, মোবাইল সব পাওয়া গেছে। সাব্বির চোখ বন্ধ করলো। রিমির হাসি খুশি মুখটা ভেসে উঠল। সে চোখ বন্ধ করেই সেই হাসি খুশি মুখটার দিকে তাকিয়ে রইল। নাইম সাব্বিরের কাঁধে হাত বুলিয়ে বলল, যেখানে সব চেষ্টার সমাপ্তি ঘটে সেখান থেকে শুরু হয়। উপরে যিনি আছেন তার ক্ষমতা, তার উপরে ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন। সাব্বিরের ভেতর ভারী হয়ে এলো। অবশ্য কাঁদতে পারল না, গলার কাছেই সে আটকে রইল। কি কষ্ট! তার মনে হলো বুকের উপরে শক্ত কিছু একটা ফেলে রাখা। না সে সরাতে পারছে না, সে নড়তে পারছে না, নিঃশ্বাস ফেলতে পারছে। সে মনে মনে বলল, আল্লাহ এই কষ্ট থেকে মুক্তি দাও। রিমি মোবাইল, পার্স সব পাওয়া গেছে। মোবাইলে কথা সাব্বিরের মাথায় ঘুরতেই সে ছট করে চোখ খুলল। রিমি যতই যা করুক সে সবসময় নিজেকে সেফ রাখে। আর অলিত তো তাকে সোজা হুমকি দিয়েছে, সে নিশ্চয়ই এমনি এমনি চলাফেরা করবে না। সাথে সাথে সে একটু ধাক্কা খেল। রিমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করে না, সেখানে অলিত কি শামীম বা অন্য কেউই কি। সে শুধু বিশ্বাস করেছে একজনকে। তাই তো যেদিন অলিদের ফ্ল্যাটে যাবে সে ছট করে উঠে দাঁড়ালো। তার মোবাইল কোথায়? শিট! এই মেয়েকে নিয়ে সে কি করবে? সব কিছু নিয়ে হেয়ালি শার্লক হোমসে। মোবাইল হাতে নিয়ে সাব্বির দৌড় দিল। তার ডানে বামে হুঁশ নেই। নাইম হতবাক, কি হলেও সে কিছুই বুঝতে পারল না। সেও সাব্বিরের পিছে দৌড় লাগালো। হন্ততন্ত হয়ে সাব্বির আসতেই স্বামী ভ্রু কুচকে তাকালো। এই পাগল আবার কেন? তার গালের চাপা নাক এখনও ব্যথা করছে। শুধু রিমির কথা ভেবে সে কিছু বলছে না, তা না হলে এতক্ষণে ব্যাটার খবর ছিল। সাব্বির এগিয়ে স্বামীর সামনে মোবাইল রাখলো, রেখে বলল, এই নম্বরের সিম কোম্পানির সবগুলো কোড ট্রাই করে নাম্বার ট্র্যাক করুন প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। স্বামী কিছুক্ষণ চুপচাপ সাব্বিরের দিকে তাকিয়ে রইল, তারপর মোবাইল তুলে হাতে নিল। রিমি সেন্ড করেছে। সেদিন অলিদের বাসায় যাওয়ার আগে সাথে সাথেই তার ভ্রু কুচকে গেল। তার মানে তার কাছে আরেকটা মোবাইল আছে। সে ফট করে উঠে দাঁড়ালো, তড়িঘড়ি করে একজনকে ফোন দিল, দিয়ে বলল, একটা নাম্বার পাঠাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাক করো। ট্র্যাক করতে সময় লাগলো না, নাম্বার অ্যাক্টিভ। এটা যে রিমি সন্দেহ নেই। থানা থেকে পুরো লোকেশন পাওয়া গেছে। সাথে সাথেই শামীম পুরো এক টিম রেডি করলো। গাড়িতে উঠতে যাবে তখনই সাব্বির দাঁড়িয়ে বলল, আমিও যাব। শামীম বড় একটা শ্বাস ফেলে বলল, আমাদের অফিসিয়াল কাজে দরকার ছাড়া কোনো ফ্যামিলির মেম্বারকে আমরা অ্যালাউ করি না। সাব্বির কাতরভাবে বলল, প্লিজ। শামীমের এই প্রথম ছেলেটার জন্য মায়া হলো। লোকেশন পেলেই কি সব হয়? এরকম অনেক লোকেশনই তারা পায়, যে হারিয়ে যায় তাকেও পায়। তবে শুধু দেহটা রিমি কী অবস্থায় আছে কে জানে। এই ছেলেটা কি সহ্য করতে পারবে? সাব্বির হয়তো বুঝলো। সে নিজে থেকেই বলল, অন্তত সে এইটুকু জানবে তার সবচেয়ে আপনজন তাকে নিতে এসেছিল, সে যেই অবস্থায় থাক। শামীম কি বলবে বুঝতে পারল না। সাব্বির নিজেই আবারও বলল, আপনারা নিতে না চাইলে আমি নিজে ব্যবস্থা করব, তবুও আমি যাবই। শামীম আর সময় নষ্ট করলো না, গাড়িতে উঠতে উঠতে বলল, উঠে পড়ুন। রিমি ঘোলা ঘোলা চোখে তাকালো। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। তবে কোথায় সে এবার ধরতে পারল না। সব কেমন যেন এলোমেলো। ভর দুপুর, চারিদিকে ঝকঝকে রোদ,
তবুও সে দেখছে অন্ধকার। অলিত রিমির মুখের সামনে ঝুঁকলো, ঝুঁকে বলল, কেমন আছো রিমি? রিমি কিছু বলল না। তার গাল থেকে সোজা দু ঠোঁট হয়ে থুতনি পর্যন্ত এক লম্বা দাগ হাঁ হয়ে আছে। রক্ত পড়াটা কিছুক্ষণ হলেও থেমেছে। সেই রক্তের মধ্যেই রিমি শুয়ে আছে। অলিত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তাকিয়েই বলল, তোমাকে কেমন লাগছে রিমি জানো? মনে হচ্ছে একগুচ্ছ লাল গোলাপের পাপড়ির উপর শুয়ে আছো। রিমি চোখ বুঝল। আর কত? অলিত নিচু হলো, রিমির কপালে চুমু খেলো, তারপর বলল, কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে মনে রাখবো। চৈতির মতো না, চৈতিকে আমি ঘৃণা করি, তোমাকে আমি ভালোবাসি রিমি। বিশ্বাস করো, এই ভালোবাসায় কোনো খাদ নেই। তোমার সাথে যা হচ্ছে ওটা তোমারই দোষে। আমি তোমাকে পেলাম না, তাহলে অন্য কেউ পাবে কেন বলো তো? এই যে তোমার এই ঠোঁট আমি ছুলাম, এটা অন্য কেউ ছোবে, এটা আমি সহ্য করব কিভাবে? তুমি আমার হলে না, তাই অন্য কারোর হতে পারবে না। আমার যদি হতে, তাহলে সব অন্যরকম হতো। রিমি আবারও পিট করে চোখ খুলল। অলিত হাসল, এসে বলল, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে রিমি? রিমি কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে রইল। সে অবশ্য কিছু দেখছে না, তবুও অনেকটা সময় নিয়ে অনেক কষ্টে অস্ফুটভাবে গুঙ্গিয়ে বলল, আপনার মৃত্যু। অলিত আবারও হাসল, হো হো করা হাসি। ইস, এই হাসিটা সে অনেক মিস করবে, অনেক। মেয়েটা এত হাসাতে পারে। সে মুখে হাসি নিয়ে বলল, দুঃখিত রিমি, এটা পূরণ করতে পারছি না। বলেই অলিত উঠল। তার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ফ্লাইট রাতে, এখন না বেরোলে সময় মতো পৌঁছানো যাবে না। সে ব্যাগ থেকে আরেকটা ছুরি বের করলো। এটা তার ফেভারিট, এটা দিয়েই তার এই জীবনের শুরু। চৈতির গলাটা সে এটা দিয়েই কেটেছিল। সাথে সাথেই তার ভ্রু কুঁচকে গেল। নাকে একটা ঘ্রাণ লাগছে, কোনো ফুলের। এখানে ফুল আসবে কোথা থেকে? সে অবাক হলো, অবাক হয়ে আশেপাশে তাকালো। ঘ্রাণটা ধীরে ধীরে তীক্ষ্ণ হচ্ছে, সাথে শীতল একটা বাতাস গায়ে ছুঁয়ে যাচ্ছে, যেন ধীরে ধীরে ঘ্রাণটা এগিয়ে আসছে। রিমি বুক ভরে শ্বাস নিল। তার কাটা ঠোঁটের কোণে হাসি। সে সেই হাসি নিয়ে ফিরে গেল সে ছোট্টবেলায়। সে রাগ করে বাসা থেকে পালালো। যে লোক তাকে সন্তান বলে স্বীকারই করেনি, তার টাকা সে কেন নেবে? সারাদিন এখানে ওখানে ঘুরল, রাতে কি করবে? রাত যত বাড়তে লাগলো তার ভয়ও। কোথায় যাবে সে? তার কেউ নেই, যাওয়ার কোনো জায়গা নেই। এই যে এত বড় পৃথিবী, এই পৃথিবী এতটা একা কেন সে? পেটে ক্ষুধা, হাঁটতে হাঁটতে ক্লান্ত সে। কোথায় এসেছে সে তাও জানে না। শীতের রাত, চারিদিকে অন্ধকার, কুয়াশা যেন সব কিছুকে জাপটে ধরে বসে আছে। সে ভয়, ক্ষুধা, ক্লান্তি নিয়ে একটা গাছের নিচে বসলো। কি গাছ সে জানে না। ছোট ছোট ফুলে ঘিরে আছে, সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। পাশেই মসজিদ, কেউ না থাকলেও আলো জ্বলছে। সে গুটি গুটি মেরে সেই গাছের নিচেই শুয়ে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কেউ কেন নেই? কেন ঘর নেই? কেন আপন একজন মানুষ নেই? তার এই শূন্য পৃথিবীতে সেই দিন রাতে একজনকে পেল, যে পরম আদরে তার মাথাটা কোলে নিল। গায়ে হাত রাখতেই সব শীত চলে গেল। ফিসফিস করে কোমল সুরে বলল, ভয় নেই, আমি আছি, ঘুমাও। সে জানল না কে, বুঝলো না কে, কিন্তু অন্যরকম একটা প্রশান্তি অনুভব করলো। সেই প্রশান্তি নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল সেই দিনেও, যেদিন ছোট মামির ভাই বাড়ির পেছনে তাকে মাটিতে চেপে ধরলো, টেনে পায়জামা খুললো। সে শুধু দেখল দুটো হিংস্র চোখ, আর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আর তখনই মিষ্টি একটা ঘ্রাণ, যে ঘ্রাণে ঘোর লেগে যায়। সেই ঘোরের মধ্যে কেউ ফিসফিস করে বলল, ভয় নেই, ঘুমাও। আজও রিমি আবার সেই পরিচিত কণ্ঠ শুনল, যে কোমল মায়াভরা কণ্ঠে বলছে, আমি আছি তো, কোনো ভয় নেই, ঘুমাও রিমি, ঘুমাও। রিমি পরম নিশ্চিন্তের সাথে সাথেই ঘুমিয়ে গেল। সে জানে সত্যি এখন আর কোনো ভয় নেই, সত্যিই নেই। অলিদের হাত থেকে ছুরি পড়ে গেল। পুরো ঘরে ফুলের সুবাস, বকুল ফুলের। এই ঘ্রাণ তার চেনা, ভীষণ ভীষণ চেনা। আগেই তাদের বাড়ির উঠোনে এক সাইডে ছিল। কত সময় যে সে এই গাছের নিচে কাটিয়েছে। তার সকল দুঃখ কষ্টের সাক্ষী ছিল এই গাছ। তাই এই ঘ্রাণ চিনতে তার ভুল হবে না।
সেই ফুলের সুবাসে মাঝে তার সামনে রিমি দাঁড়িয়ে, তার রক্তে মাখানো কোমর সমান চুল বাতাসে এলোমেলোভাবে উঠছে। হাতে তার সেই ঝিনুকের খোলস শক্ত করে মুঠো করে ধরা। এটা সে ফেলে দিয়েছিল, কোথায় পেল? অরিদ ঢোক গিলল। রিমি দাঁড়িয়ে আছে খুব স্বাভাবিকভাবে, মাথায় আঘাত, মুখের কাটাই মনে হয় না তার কিছু হয়েছে। সে কাটা ঝুলে যাওয়া ঠোঁট নিয়ে ঠোঁট টিপে হাসছে, যেন খুব মজার জিনিস তার চোখের সামনে। অরিদ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, অস্ফুটভাবে একবার ডাকলো, রিমি। রিমি হো হো করে হেসে উঠল। অলিদ নিষ্পলক তাকিয়ে রইল। কত লাশ নিয়ে টানা হেঁচড়া করেছে, অনায়াসেই ছুরি চালিয়েছে। মানুষের কাটা শরীর তার কাছে কখনো বিভৎস লাগেনি, বরং মুগ্ধ চোখে দেখেছে, শান্তি অনুভব করেছে। আর আজ রক্ত মাখানো মাথা, ঝুলে যাওয়া ঠোঁট নিয়ে হাসতে থাকা এই রমণীকে দেখে আর শুধু শরীর না, আত্মা পর্যন্ত কেঁপে উঠল। একেই বলে বুঝি ভয়। ভয় কাঁপতে কাঁপতেই তার মন বলল, এটা রিমি না, কিছুতেই না। গাড়ি থামতেই সাব্বি তড়িঘড়ি করে বেরোলো। খোলা বিল, যত দূর চোখ যায় ক্ষেত আর ক্ষেত। তাদের মধ্যে বেশ কয়েকটা বালি দিয়ে ভরাট করে রাস্তার সমান করা হয়েছে। সেখানে টিনের ছোট্ট একটা ঘর। শামীম মানা করলো, সাব্বিরের সেই কথা কানেও গেল না। সে উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেল। দরজা চাপানো, সে ধাক্কা দিয়ে দরজা খুলতেই থমকে গেল। অলিদ হাত পা ছড়িয়ে পড়ে আছে, গলা কাটা, রক্তে ভেসে যাচ্ছে ঘর। তার সামনে হাঁটু মুড়ে মূর্তির মতো রিমি বসে আছে। এই ভঙ্গি তার পরিচিত, ঠিক সেই দিনের মতো। হাতে সেই রক্তে মাখা ঝিনুকের খোলস। সাব্বির ধীরে ধীরে এগিয়ে গেল। বাতাসে সেই দিনের মতোই ফুলের ঘ্রাণ। আজকে অবশ্য সেই ঘ্রাণ নিয়ে সাব্বির মাথাও ঘামালো না। তার চোখে পানি, কষ্টে দম বন্ধ হয়ে আসছে। তার দেখি এত কষ্ট, মেয়েটা না জানি কত কষ্টের মধ্যে দিয়ে গেছে। সে হাঁটু মুড়েই রিমির সামনে বসলো, হালকা করে রিমির গালে হাত রাখলো। সাথে সাথেই রিমি কেঁপে উঠল, কেঁপে সাব্বিরের দিকে তাকালো। তাকিয়ে চোখ বন্ধ করে ঢলে পড়ে যেতে নিল। সাব্বির পরম যত্নে আগলে ধরল, যেন হালকা ছোঁয়াতেও ব্যথা তো ভালোই, রিমিও বুঝতেও না পারে। আগলে ধরে পা ছড়িয়ে বসে সে চোখ বন্ধ করলো। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। শামীম সে দৃশ্য এসে দেখল, কি আশ্চর্য, তার চোখেও পানি। এখনও তার ভেতরে অনুভূতিরা বেঁচে আছে তাহলে? সে চোখ মুছে সাথে সাথেই অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলো। রিমিকে গাড়িতে নেওয়া যাবে না। রিমিকে যখন হসপিটালে আনা হলো তখন সন্ধ্যা। আগেই ইনফর্ম করা হয়েছিল। সাথে সাথেই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার অবস্থা ভালো না খারাপ শামীম বুঝতে পারছে না। রক্ত অনেকটাই বেরিয়েছে। এই অবস্থায় এমে বসেছিল কীভাবে, এটাই তাকে অবাক করছে। তাছাড়া হয়েছেও কি সেটাও সে বুঝতে পারছে না। অরিদের শরীরে কোনো হাতা পায়ের চিহ্ন নেই, দেখেই ফিটফাটি মনে হয়েছে। আর রিমির যে অবস্থা, এই অবস্থায় এরকম সুস্থ সবল মানুষের গলা কাটা অস্বাভাবিক। সে ভাবতে ভাবতে সাব্বিরের দিকে তাকালো। এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে, গায়ে শার্ট রক্তে মাখামাখি। পুরো রাস্তা একবারের জন্য রিমিকে ছাড়েনি। অ্যাম্বুলেন্সেও জাপটে বসেছিল। রিমির কপালে হাজারো কষ্ট থাকলেও এইদিকে সে ভাগ্যবতী। আজকালকার যুগে এরকম ভালোবাসা বড়ই দুর্লভ বস্তু। সে হসপিটাল থেকে বেরিয়ে এলো। থানায় যেতে হবে, কাজ তো আর একটা না। এখানে অবশ্য অর্ধেক থানা চলে এসেছে। মিথিলা রুমেল তো ভালোই, আরও কনস্টেবলরাও এসে হাজির। আবার নাকি এই মেয়ের কেউ নেই, আত্মীয় স্বজনও তো হসপিটাল ভরে গেছে। আয়শার এই সপ্তাহে সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখলো। খবর পেয়ে সবাই চলে এসেছে, এমনকি রিবির দাদি বাড়ির মানুষও। অনেকদিন পর সে আনিসকে দেখলো। মনে হয় অসুস্থ, শুকিয়ে গেছে। কিছুক্ষণ পরপর শার্টের কোনা দিয়ে চোখের পানি মুছছে। তাকে ধরে দাঁড়িয়ে আছে এই রিমির মতোই দেখতে একটা ছেলে। রিমির জন্মের সময় কেউ ছিল না। আয়মানের মৃত্যু রাস্তায় হয়েছিল। খবর পেয়ে যখন সবাই হসপিটালে গেল, এক আয়া কোলে নিয়ে বসে। আয়শাই প্রথম এগিয়ে গেল। সবাই আয়মানের জন্য আহাজারি করছে। এদিকে রিমির প্রতি কারোরই না ছিল খেয়াল, না ছিল আগ্রহ। তবে আজ এত কেন? আয়মান ভুল ছিল। তবে সে কি শাস্তি পায়নি? অনুতপ্ত মানুষের বড় শাস্তি। সেটা সে করেছিল। তার নিজের সন্তান, যার জন্য এত লড়াই, তাকে একটিবারের জন্য বুকে নেওয়া তো ভালোই, চোখের দেখাটাও না দেখা। এর চেয়ে বুঝে আর বড় শাস্তি আছে? আয়মান দোষী ছিল, রিমি না।
অনাকাঙ্ক্ষিত ছিল, ভুল ছিল, তবে শুধরে নেওয়া যেত। আইমান তো চলেই গিয়েছিল, রাস্তায় পড়ে থাকা একটা নিষ্পাপ শিশুকেও তো আগলে নেওয়া যায়। আর এখানে তো নিজের সন্তান, তাকে গ্রহণ করতে আরেকজনকে বিয়ের শর্ত দিতে হবে কেন? এখানে তো তার নিজের ভালোবাসারও অপমান। এই অপমানটারই কি কোনো প্রয়োজন ছিল? তার প্রতি আর সম্মান থাকবেই বা কি? আনিস যদি তখন রিমিকে আগলে ধরতো, হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যেত। এখনের মতো এই পরিস্থিতি আসতোই না। সবাই আইমানের দোষ দেখে, অথচ যার যার জায়গা থেকে প্রত্যেকে সমান দোষী। আইমান ভালোবেসে হয়েছে অন্ধ, আনিস হারিয়েছে বিবেক, আর আশা সে হয়েছে নিঃস্ব। নিজের পরিবার, বিশ্বাস, বোন, ভালোবাসা সব, সেই সব হারিয়ে সে এই একজনকে পেয়েছে, যে তাকে সব জেনে বুঝে আগলে ধরেছে। আয়শা চোখ বন্ধ করে রেজাউলের কাঁধে মাথা রাখলো। তার সব কষ্টে সমাপ্তি এখানে। রেজাউলও তাকে যত্ন করে আগলে ধরলো। ধরতেই চোখের কার্নিশ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে জানে না এই ত্রিমুখী গল্পে কে খারাপ, কে ভালো, কে দোষী। তবে হয়তো সবচেয়ে ভাগ্যবতী সেই। আল্লাহ সব নিয়েও তাকে রেজাউলের মতো মানুষ দিয়েছে, যে তার দিকে কখনো আঙ্গুল তুলেনি, বরং ভালোবাসার চাদরে মুড়িয়ে সব দুঃখ কষ্ট দূর করেছে। সাব্বিরও তেমন। এই বাড়ির ছেলেরা ভালোবাসতে জানে, মন প্রাণ উজাড় করে। সে জানে তার মতো রিমিও ভালো থাকবে, সাব্বির তাকে ভালো রাখবে। রিমি যত দুঃখ কষ্ট তার মতোই ভালোবাসা দিয়ে মুড়িয়ে নেবে। আয়শা কাঁধে মাথা রেখে তার মায়ের দিকে তাকালো। ভালোভাবে কথা বলা হয় না অনেক দিন, বয়স হয়েছে, সোজা হয়ে দাঁড়াতেও পারে না। তার পাশেই বসে আছে, গুনগুন করে কাঁদছে। আয়শা মৃদু হাসল, তার ছেলের হাসি। নিজের পেটের মেয়েদেরই হতে পারেনি, আবার নাতনির। একটু যদি মানুষ হতো, রিমির দুর্ভাগ্য কিছুটা হলেও ভালো হতো। অপারেশনের পরেই রিমিকে আইসিইউতে শিফট করা হলো। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মাথার আঘাতটা বেশ গভীর ছিল। সবার মতো তো কিছুই করা হয়নি, শুধু তুলো গুজিয়ে ব্যান্ডেজ করা ছিল। ঠোঁট সেলাই করা হয়েছে, দেখতে ভয়ঙ্কর লাগলেও কাটাও তো গভীর ছিল না, শুধু টান দেওয়া হয়েছে। তবে রক্ত দিতে হয়েছে প্রচুর। পুলিশ, রিমির আত্মীয় স্বজনে হসপিটাল ভরে গেছে। হসপিটাল কর্তৃপক্ষ সব ক্লিয়ার করতে বলল। এত লোক তারা অ্যালাউ করে না, শুধু পুলিশ বলে এতক্ষণ কিছু বলেনি। রিমির জ্ঞান ফিরল শেষ রাতে। নার্স এসে জানালো সাব্বির নড়ল না। আশিক এগিয়ে গেল, সে সবাইকে জোর করে এই বাসায় পাঠিয়েছে। কারোরই নাও খাওয়া নেই। ফুপুর অবস্থাও ভালো না, তাই ফুপাকে জোর করেই পাঠালো সবাইকে নিয়ে। সাব্বিরকে অবশ্য কিছু বলার সাহস হয়নি। সে ভালো করেই জানে সে নড়বে না। সে বাইরে থেকে কাচের হোল দিয়ে রিমিকে দেখল। সকাল হওয়ার আগে মনে হয় না কাউকে ঢুকতে দেবে। অবশ্য ঢুকেও কোনো লাভ নেই, মাথা মুখ সব ব্যান্ডেজ, কথা বলাও তো সম্ভব না। দু ঠোঁটের মাঝামাঝি কেটেছে জানোয়ারটা, সেখানে সেলাই করা হয়েছে। সে বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও সাব্বিরের পাশে এসে বসলো। পুরো রাতে সাব্বির একটা কথাও বলেনি, মূর্তির মতো চুপচাপ বসেছিল। সে বসে নিজের মতো করেই বলল, দাদার মৃত্যুর পরে আপনারা হয়তো মনে আছে, ছোট চাচির ভাই হঠাৎ করে হসপিটালে, তার অবস্থা খারাপ। কি হলো কি হয়েছে কেউই কিছু বুঝলো না। হয়তো আপনি কিছুটা জানতেন। রিমি বলেছিল ওই বাড়িতে রিমি শুধু টুকটাক আমার সাথেই কথা বলতো। রিমির মধ্যে অস্বাভাবিক একটা ব্যাপার আছে। আমার ধারণা আপনি সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ছোটবেলা একবার পালিয়ে গেল, তখন থেকে তার এই সমস্যা। গ্রামগঞ্জের মানুষ তো সবাই অন্য কিছু মনে করে, আসলে তেমন কিছু না, এটা মানসিক সমস্যা। সাধারণ স্বাভাবিক একটা শৈশব কৈশোরটা তো সে পায়নি। আদর ভালোবাসাও না, এক কথায় বলতে গেলে অবহেলিত ও লাঞ্ছিত। তাই যখন পালিয়ে গেল, ছোট মানুষ রাত ছিল, থাকার জায়গা ছিল না। ভয়, কষ্ট, মানসিক চাপ থেকে সে কল্পনা করে নিয়েছে একজন এসেছিল যে তাকে আগলে নিয়েছে। দেখে অবশ্য বোঝার উপায় নেই, সবসময় স্বাভাবিক, কিন্তু যখন অতিরিক্ত মানসিক চাপ পড়ে তখন এরকম হয়। তার ধারণা কেউ এসে সব বিপদ থেকে রক্ষা করে। আসলে এটা সে নিজেই, গ্রামের মানুষ এসব বোঝে না। আশা করি আপনি হয়তো বুঝতে পারবেন। সাব্বির এবারও কিছু বলল না, উঠে দাঁড়ালো। তার কোনো কিছু নিয়েই ভাবতে ভালো লাগছে না। সে শুধু জানে রিমিকে সে ভালোবাসে। যা হবে যা হোক, সে রিমির পাশে থাকবে। থাক না কিছু অস্বাভাবিক, এটাই যদি রিমি নিজেকে সেফ ভাবে, এটাই সই। তবে একটা জিনিস তার খটকা লাগছে, সেটা হলো ঘ্রাণ। রিমির ভিতরে অস্বাভাবিক ব্যাপার থাকতে পারে, তার ভেতরে তো না। রিমি পুরোপুরি জ্ঞান ফিরল সকালে। সে চোখ খুলে সাব্বিরকে দেখল। উস্কো খুস্কো চুল, ক্লান্ত চেহারা, রক্ত শুকিয়ে চট
হয়ে যাওয়া শার্ট নিয়ে দরজার সাইডে দাঁড়িয়ে আছে। এই ছেলে নাকি একটুকুও বদলাবে না। অথচ দেখো, এখনও বিয়ে তো ভালোভাবে প্রেমটাই হলো না, এখনই পুরোপুরি বদলে এলোমেলো হয়ে গেছে। তার হাসি পেল, অবশ্য হাসতে পারল না, বরং ঠোঁটে টান লেগে চোখ কুচকে ফেলল। সাব্বির দাঁতের দাঁত চেপে বলল, জ্ঞান না ফিরতেই বাথরুমও শুরু। তবুও ভালো মুখ বন্ধ, তা না হলে হেয়ালি রেল গাড়ি ছুটত। রিমি তাকিয়ে রইল। তার খুব ইচ্ছে হলো এই যে প্রশস্ত বুকটা, সেখানে ঝাঁপিয়ে পড়তে। ইস! সাব্বির বিরক্তি নিয়ে বলল, ডাক্তারের উচিত ছিল তোমার চোখেও ব্যান্ডেজ করা। কুনজরুরি হসপিটালের বেডে শুয়ে শুয়েও এখানে ওখানে তাক ঝাঁক, ফাজিলের ফাজিল। রিমির এবারও হাসি পেল। তার এক হাতে ক্যানোলা, আরেক হাতে আঙ্গুল নাড়িয়ে সাব্বিরকে কাছে ডাকলো। এ লোক মুখে তো রাগ ছাড়ছে, তবে চোখ চিকচিক করছে। আমার মতো মেয়েকে এই যে নিঃস্বার্থভাবে ভালোবাসলেন, এর বিনিময়ে আমি কি দেব বলেন তো? শূন্য আমি। সাব্বির নড়ল না, দাঁড়িয়েই রইল। কাছে গেলে নিজেকে সামলাতে পারবে না। রিমি এবার চোখ গরম করে তাকালো। সাব্বির দেখেও দেখল না। রিমি চোখ গরম করেই তাকিয়েই রইল। মনে মনে বলল, বাবা পরিষ্কার গির, একবার শুধু সুস্থ হই, তারপর দেখাচ্ছি। সাব্বির বেরোতেই আয়েশা আসলো। আয়েশা অবশ্য কিছুই বলতে পারল না। সে শুধু রিমির হাত শক্ত করে ধরে রাখলো আর আকুল হয়ে কাঁদল। চলে আসার আগে কপালে ব্যান্ডেজের উপরে আলতো করে চুমু খেলো। আর রিমি বিস্ময়ে ভরা চোখে নিষ্পলক তাকিয়ে রইল। তার মনে হলো এটা আয়েশা না, তার মা। রাগী, জিদি, খারাপ যাই হোক, রিমিকে অসম্ভব ভালোবাসার মায়া মমতাময়ী মা। তারপর অনেকটা দিন পরের কথা। রিমি এখন মোটামুটি সুস্থ। তার কোমর সমান চুল কেটে ফেলা হয়েছিল, এখন একটু বড় হয়ে ঘাড় পর্যন্ত নেমেছে। মুখের দাগ অবশ্য মুখের জায়গার মতোই আছে। আর একটা সার্জারি করাতে হবে, তবে কেউই এখন আর রাজি হয়নি। পরে দেখা যাবে। রিমির দাদি নানির বাড়ির লোক নিয়মিত খোঁজ খবর নিচ্ছে। এতে অবশ্য রিমির কোনো হেলদোল নেই। পরের দিন যখন তাকে কেবিনে শিফট করা হলো, সেখানে আনিস গিয়েছিল দেখা করতে। কথা তো বলা সম্ভব না, তবে রিমি কোনো রিয়েক্টও করেনি। তবে আনিস অনেক সাহস নিয়ে রিমির মাথায় হাত রেখেছিল, রেখে বলেছিল, আমাকে ক্ষমা করতে হবে না, এই যে মাথায় হাত রাখতে দিলে এটাই আমার জন্য যথেষ্ট। আর তোমার মাকে আমি ক্ষমা করলাম, তার প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই। রিমি তাও কিছু বলেনি, এখনও কিছু বলছে না। সে তার মতোই আছে, বিন্দাস। এত বড় ঘটনা ঘটে গেছে, তার মধ্যে সেই রেশ বিন্দুমাত্র নেই। অন্য সব মেয়ে হলে এই ট্রমা থেকে বের হতে সময় লাগলো বছরখানেক। তবে রিমির মধ্যে তেমন কোনো হেলদোলও নেই। আর নেই বলেই সাব্বিরের ভয় হয়, অন্যরকম একটা ভয়। সে অবশ্য সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছে। সে বলেছে, এটা নিঃসন্দেহে মানসিক রোগ, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, স্প্লিট পার্সোনালিটিও বলতে পারেন। সাইকোলজিতে এরকম অসংখ্য কেস আছে। শৈশবকাল, বিশেষ করে 5 বা 6 বছরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট, যেমন ধর্ষণ, সহিংসতা, অবহেলা, প্রিয়জন হারানো, এসব কষ্ট তারা নিতে পারে না। নিতে না পারার কারণে একাধিক রূপ তাদের অজান্তেই তাদের ভেতরে সৃষ্টি হয়, আর সেটা সময়ের সাপেক্ষে বেরিয়ে আসে। এখানে অলৌকিক কিছু নেই। আর ফুলের ঘ্রাণ, রিমির নানা বাড়ির পেছনে নানা রকম গাছ ছিল, ফুলের গাছ থাকাটাও স্বাভাবিক। আপনি সেই ঘ্রাণই পেয়েছেন, যেহেতু সে সময় আপনি একটা স্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সেটাই আপনার মনে দাগ কেটেছে, মস্তিষ্ক সেটাই সেট করে রেখেছে। আবার মেয়েটা নিখোঁজ হওয়ার পরে আপনি টেনশানে সারা রাত ছিলেন, নির্ঘুম, ক্লান্ত, বিধ্বস্ত। সেই একই দৃশ্য যখন আপনার মস্তিষ্ক পুনরায় দেখল, সেই সেট করা অংশ থেকেই সেরকম একটা সিগন্যাল এসেছে। আসলে এখানে কোনো ঘ্রাণ ছিলই না। যেমন ধরুন, একটা আপনার পছন্দের খাবার আপনি খেলেন, খুব আগ্রহ মজা নিয়েই খেলেন। অনেকদিন পরেই সেই খাবারটাই অন্য একজনকে আপনার মতোই আগ্রহ করে খেতে দেখলেন। তখন আপনার সেই খাবারের দৃশ্যটা একেবারে হুবহু আপনার চোখে ভাসতে থাকবে। এমনকি সেই ঘ্রাণ, সেই স্বাদ কিছুটা হলেও আপনি অনুভব করতে পারবেন। মস্তিষ্ক খুব ক্রিটিক্যাল সাব্বির সাহেব। এটা কি করে করতে পারে আপনি ধারণাও করতে পারবেন না। রিমিটাও ঠিক তেমনই। তাকে আগলে নেওয়ার মতো কেউ ছিল না। বড় হয়েছে একটা অসুস্থ পরিবেশে, মাকেও খুব মিস করত। এই ডিপ্রেশন থেকেই তার মস্তিষ্ক একজনকে বের করেছে, যে তাকে আগলে রাখে, বিপদে এগিয়ে আসে। এরকম মনোবিজ্ঞানের নতুন কিছু না। তার যেটা দরকার সেটা হলো প্রপার কেয়ার।
এসব রোগীর ক্ষেত্রে ওষুধের চেয়ে যত্ন ভালোবাসা বেশি কার্যকরী হয়। সাব্বির সবই শুনেছে, বুঝেছে, তবু কোথায় যেন একটু খটকা থেকেই যায়। না, এতে তার সমস্যা নেই, তবে রিমির জন্য ভয় হয়। সে ঠিক করেছে মানসিক চাপ পড়বে এমন কোনো কাজ সে করতেই দেবে না। তবে সমস্যা হলো এই মেয়ে কারো কথাই শোনে না। সে চাচ্ছে এই চাকরি আর করার দরকার নেই, লেখাপড়া আবার শুরু করুক, অন্য কিছু করুক। শুনলে তো, রিমি এখন ছুটিতে আছে, কেসটা ধামাচাপা দেওয়া হয়েছে। এমপির সাথে তো আর পারা সম্ভব না, তবে পুরোপুরি না। কন্ট্রাক্ট কিলার, কিডন্যাপ, অ্যাটেম্প টু মার্ডার এসব বেসিকে রিপোর্ট করা হয়েছে। তবে যেহেতু বেঁচে নেই কাদের জন্য কাজ করতো সেগুলোর প্রমাণ নেই বলে সেটুকু ধামাচাপা দেওয়া হয়েছে। অরদের লাশ তার মা বোনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অরদের মা নাকি রিমির সাথে দেখা করতে চেয়েছিল। কেন চেয়েছিল কে জানে, তবে সাব্বির রাজি হয়নি। কোনো দরকার নেই চেনা জানার, দূরে থাকাই ভালো। কাল সাব্বিরের জন্মদিন। রিমি অবশ্য জানতো না। নিপা আর আয়া শেষে চুপি চুপি বলে গেল। রাত 12টায় ছাদে তারা ফ্যামিলি সারপ্রাইজ পার্টি রেখেছে, সেটাই পড়ে গেল। আর এই সুন্দরাকে ঠিক সময় ছাদে নেওয়ার দায়িত্বটা দিয়ে গেল। এখন বাজে 11:40। সে সাব্বিরকে মেসেজ পাঠালো, 15 মিনিটের মধ্যে ছাদে আসবেন, না হলে আমাদের না হওয়া প্রেমটা একেবারে ব্রেকআপ। আর হ্যাঁ, আপনার সাদা পাঞ্জাবিটা আছে সাব্বির? কতদিন নজরে তাকাই না, চোখ, মন ইত্যাদি ইত্যাদি ব্যথা করছে। ইস, এত শখের চোখ মন আমার। পাঠিয়ে রিমি হাসলো। কিছুদিন হলো রাগ করে আছে, কথা বলছে না। সাব্বির চাচ্ছে চাকরিটা আর না করতে। রিমি এখনও অত কিছু ভাবেনি, দেখা যাক ভেবেই রিমি আয়নার সামনে দাঁড়ালো। মাথার এক সাইডে সিথি কাটলো, কেটে চুল মুড়িয়ে মুড়িয়ে কানের পাশে এনে একটা ক্লিপ লাগালো। খাড়া সিল্কি চুল কপালে সে বিরক্ত করে, তার কাছে বড়ই অসহ্য লাগে। সে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো গরম পড়েছে। গায়ে তার ঢিলে ঢালা সাদা গেঞ্জি আর প্লাজো। রাতে এগুলো পরেই ঘুমায়। তাকে দেখতে এখন লাগছে 13-14 বছরের কিশোরীর মতো। আগে চেয়ে আরও শুকিয়েছে, তাই বয়স আরও কম লাগছে। সেদিন তো মোহনটি এক প্লেট ভাত টিপে চেপে চেপে খাওয়াতে খাওয়াতে বলল, 4 বেলা ভাত খাবি, ভাতের চেয়ে বড় ওষুধ আর আছে? ইস, তোকে তো দেখে আমার ভয়ই হয়, কখন না জানি আবার মাঝখান থেকে পুটুস করে ভেঙে যাস। রিমি হাসলো। একটা নিজের আপন মানুষ চেয়েছিল, পুরো এক গোষ্ঠী দিয়ে দিয়েছে। এই জন্যই বলে তোমাদের জন্য যা উত্তম সময় হলে আল্লাহই দেবেন, 10 গুণ বেশিই দেবেন। সে হেসেই গায়ে ওড়না চাদরের মতো চড়ালো, জড়িয়ে বেরিয়ে আসলো। সাব্বির অবশ্য ঠিক সময়ে ছাদে আসলো। গায়ে তার সাদা পাঞ্জাবি, রিমি মনে হলো শুভ্রতার মোড়ানো একটা সাদা পদ্ম ফুল। তখনই সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে চেঁচিয়ে উঠল। সাব্বির হাসলো। সে অবশ্যই এরকমই কিছু একটা ভেবেছিল, তা না হলে রিমি তাকে একা ছাদে ডাকবে? হেও সম্ভব। এই মেয়ে হসপিটাল থেকে এসে তার সাথে লুকোচুরি খেলছে। সে হেসেই রিমির দিকে তাকালো। রিমি চোখে মুখে মুগ্ধতা নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সেও তাকিয়ে রইল। এই মেয়ে কি জানে সেও এরকম মুগ্ধ ভরা চোখে তার দিকে কতবার তাকায়? রিমি ফেংচি কাটলো। সাব্বির আবারও হেসে ফেলল। হেসে মেসেজ পাঠালো, ফুচকা বাদাম তো খাওয়ার ভাগ্য হলো না, গরমও তো এসে পড়লো, এখন কি অন্য কিছু ভাবা যায়? রিমি মেসেজ দেখলো, উত্তর দিল না। সবশেষে সবাই যখন নিচে গেল, সাব্বির চুপচাপ এক কর্নারেই দাঁড়িয়ে রইল। রিমি হাসলো। যেতে গিয়েও আবারও ফিরে এলো, এসে সাব্বিরের পাশে দাঁড়ালো, বলল, কি চাই? রিমি, ভেবে বলছেন? হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। সব শুনবো, তবে কবুল বলার পরে। শুনে যদি মনে হয় আপনি ভুল করেছেন তখন? তুমি আছো না, সাহসী, রাগী, জেদি, সব শুধরে দেবে। রিমি মুখ পাকালো, বাকিয়ে বলল, চেহারা দেখছেন আমার? তখনই সাব্বির ঘুরল। রিমি ঢিলে ঢালা গেঞ্জির কার্নিশ ধরে টেনে কাছে আনলো। এনে পকেট থেকে আংটি বের করে রিমির হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমি খুবই ভদ্র টাইপ ছেলে, তাই যা দেখার সব বিয়ের পরেই দেখব। বলেই রিমির কাঁটা সেলাই করা ঠোঁটের উপরে টুক করে চুমু খেয়ে ফেলল। তারপর নির্বিকার ভাবে যেতে যেতে বলল, আমি সত্যি ভদ্র ছেলে, ওটা তো তুমি দেখতে বললে তাই একটু নড়চড় হলো। আর কান খুলে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, চাচি যদি বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে ডিরেক্ট হ্যাঁ চাই। যদি 19-20 করেছো রিমি, শীত চলে গিয়েছে তো কি হয়েছে,
সোজা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। বলেই ভাবলা তার রেড কার্পেটের ভাব নিয়ে ধীরে ধীরে চলে গেল। রিমি হেসে ফেলল, হেসে হাতের দিকে তাকালো। সেম ডিজাইনের আংটি, জন্মদিন, নিজের, অথচ গিফট দিয়ে গেল থাকে। সে হেসে আকাশের দিকে তাকালো। এখন অবশ্য আকাশ বিষণ্ণতা চাদরে মুড়িয়ে নেই, ঝলমলে তারা ভরা আকাশ। চাঁদ ঝিলমিল করে হাসছে, একদম তার মতো। সে চোখ বন্ধ করলো, মুখ ভরে শ্বাস নিল। কোনো ঘ্রাণ অবশ্য নেই, তবু সে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। বলেই রিমি নিচে নেমে এলো। তখনই শীতল মৃদু বাতাস আর মিষ্টি একটা ঘ্রাণ পুরো ছাদে ছড়িয়ে গেল। রিমি পুকুরের সাইডে এসে দাঁড়ালো। লাল টকটকে সূর্য ডুবুডুবু করছে। এখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি, তবু গাছগাছালির জন্য বেশ অন্ধকার। সে চোখে মুখে বিস্ময় নিয়ে আশপাশ দেখল। সে এখানে এলো কীভাবে? সে তো ঠিক করেছিল রংপুর আর আসবে না। তো সে ভাবতে ভাবতে একটু ভেতরের দিকে আসলো। ইস, কত স্মৃতি যে এখানে! তখনই ঝাঁঝালো তীক্ষ্ণ একটা দুর্গন্ধ তার নাকে লাগলো। সে সাথে সাথে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরলো। গন্ধ আসছে কোথা থেকে? সে নাক মুখ চেপিয়ে আর একটু এগুলো। কেন এগুলো সে নিজেও জানে না, না জানে এখানে আসার কারণ। সে কিছু দূর এগোতেই থমকে দাঁড়িয়ে গেল। তার পেছনে কেউ আছে, পেছন বলতে খুব কাছে। সে তার অস্তিত্ব বুঝতে পারছে, আর গন্ধ তার থেকে আসছে। সে তীব্র গন্ধে রিমির গা গুলিয়ে উঠল। সে নাক মুখ আরও শক্ত করে চেপে ধরল। তবুও কি তীক্ষ্ণ, যেন শরীর, ব্রেইন সব কিছুর শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে। সে ঘামতে লাগলো। শ্বাস প্রশ্বাসের গতি আরও দ্রুত হলো। তখনই কানের কাছে ফিসফিস করে কেউ বলল, কেমন আছো রিমি? রিমি কেঁপে উঠল। এই কণ্ঠ যে তার চেনা, ভীষণ ভীষণ চেনা। সে হাসল। ইস, এভাবে কেঁপে ওঠো না রিমি, তোমার ভয় আমাকে রোমাঞ্চিত করে। বলি একটা আঙ্গুল আলতো করে রিমির ঘাট থেকে ছুঁয়ে ছুঁয়ে ধীরে ধীরে নিচে নামলো। রিমি শক্ত হয়ে গেল। আমার সাথে যাবে রিমি? রিমি উত্তর দিল না। সে চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে নিয়ে যাব। কত শাস্তি যে জমা হয়েছে তোমার, ধীরে ধীরে যত্ন করে দেবো শাস্তিগুলো। পারলে এবার তোমার সেই জনকে ঠেকাতে বলো। তখনই রিমি ছট করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, চারপাশ শূন্য। তবে একটা দুর্গন্ধ তাকে ঘিরে আছে। সে দৌড়াতে চাইলেও তখনই কেউ তার হাত টেনে ধরলো। টেনে এক ঝটকায় কাছে নিয়ে আসলো। রিমি এবার দেখলো, দেখে শিউরে উঠল। একটা রক্ত মাংসের শরীর, আর কিছুই নেই। কোনো চামড়া নেই, চোখ মুখ নাক কিছুই নেই। আর সেই পুরো শরীর জুড়ে পোকা আর পোকা। পোকাগুলো জীবন্ত, সারা শরীর জুড়েই কিলবিল করছে। তাকে জড়িয়ে ধরার কারণে কিছু পোকা তার শরীরেও বেয়ে উঠছে। সে এক চিৎকার দিল, দিতেই ধরফরিয়ে উঠে বসলো। আয়শা অবাক হয়ে বলল, কি হয়েছে? রিমি কিছু বলতেই পারল না। সে থরথর করে কাঁপছে। আয়শা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেছে। এই মেয়েও না দিন দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখে, থরথরিয়ে কাঁপছে। আবার সাহসী ফুলবানু হয়ে ঘুরে বেড়ায়। দেখো তো কি অবস্থা। সে পরম আদরে রিমির পিঠ মাথা বুলিয়ে দিল। সে তো এসেছিল রিমিকে চা দিতে, কিছুক্ষণ আগে চেয়েছিল। নানা ঝামেলায় আর দিতে পারেনি, তাই এখন দিতে এসেছিল। এসে দেখে এই মেয়ে জানালা টানালা লাগিয়ে ঘুমাচ্ছে। সময় অসময়ে এত ঘুমাতে পারে মেয়েটা, তাই সে আর ডাকেনি। তবে তার নাকে উদ্ভট একটা গন্ধ লাগলো। ইঁদুর টিঁদুর মরেছে নাকি? সে দেখার জন্য লাইট জ্বালিয়ে সবে মাত্র জানালা খুলেছে, অমনি এই মেয়ে দিয়েছে এক চিৎকার। সে তো ভয় পেয়ে গিয়েছিল। রিমি বুঝলো সে দুঃস্বপ্ন দেখছে। সবসময় মতোই সাথে সাথে নিজেকে সামলে নিল। নিজের প্রতি তার নিজেই রাগ হলো। দিনে দুপুরে ঘুমিয়ে এমন স্বপ্ন দেখার মানে কি? যত সব। রিমি উঠে পড়ল। রিমি উঠতেই আয়শাও বেরিয়ে গেল। বিয়ে বাড়ি দুনিয়ার কাজ পড়ে আছে। সে যেতেই রিমি হাত মুখ ধুতে গেল। গিয়ে পুরোই গোসল করে ফেলল। পোকার কথা মনে হতেই শরীর খিনখিন করছে। গোসল করে নিজেকে পুরোপুরি সামলে নিল। এটা শুধু একটা স্বপ্ন, বাজে স্বপ্ন। আর তার জীবনে বাজে স্বপ্নদের আর কোনো জায়গা নেই। বলি ফুরফুরে মেজাজে চায়ের কাপ হাতে নিল। চা শরবত হয়ে গেছে, তাও ঠোঁট ছোঁয়াবে এমন সময় হাসিখালা আর নিপা হাসি। তাদের হাত ভর্তি শপিং ব্যাগ। এই বিশ্ব সুন্দরা মনে হয় কিছু আর বাকি রাখিনি। এদের হাসি হাসি মুখটা দেখতে দেখতেই স্বপ্নের রেশটা একেবারেই কেটে গেল। আজ তার বিয়ে, ছোটোখাটো মিনি সাইজের বিয়ে। রিমি সুস্থ, তবে ধকল এখনও কাটেনি। এখনও টিংটিঙি শরীর,
হাঁটতে চলতে গেলে হাঁটিতে হাঁটিতে টুংটাং শব্দ হয়। তবে তার খাওয়া খাদ্যের সকল পুষ্টিগুণ নিয়ে চুল তার তরতর করে বেড়ে ঘাড়ে একটু নিচে নেমেছে। শুধু নিচে নেমেছে তা না, তারা রিমির চেয়েও স্বাস্থ্যবান, উজ্জ্বল, সুন্দর। সে যদি হঠাৎ করে পেছনে ফিরে, তবে শ্যাম্পুর বিজ্ঞাপন করছি বলে যে কেউ ধোকা খেয়ে যাবে। এরকমটা হওয়ার কারণ কি? আগে চুল সুন্দর ছিল, তবে এমন না, নাকি কেটে ফেলার কারণে এরা নতুন উদ্যমে বেড়ে উঠেছে। হতেও পারে বাড়ির সবাই তার চুলের প্রশংসায় পঞ্চমুখ। তবে শুধু সাব্বির চোখে মুখে বিরক্ত এনে বলবে, এই চুল আর বড় করার দরকার নেই, সব পুষ্টি খেয়ে শেষ, কেটে শুধু যতটুকু দরকার ততটুকু রাখো। রিমি হাসে। আজকাল তার বেশিরভাগ সময় হাসতে হাসতেই যায়, তার এই চুলের জন্যই হোক আর টেন্টিংয়ের শরীরের জন্যই হোক। সাব্বির এখন তাই বড় কোনো অনুষ্ঠানে যেতে চায়নি। সব ঠিক হোক, তারপরে সে বড় একটা অনুষ্ঠান রাখবে। তার কথার উপরে আর কেউ দ্বিমত করেনি। রিমির অবশ্য করার ইচ্ছে ছিল, সারা জীবন বিয়ে করবে মাত্র একবার, তো আবার এমন ছেঁড়াবেড়া কবুল বলবে একদিন, ঢোল ঢক্কর বাজবে আরেকদিন। এটা কোনো কথা? আরে বাবা, 2 দিন পরেই না হয় করি, এত তাড়াহুড়ার দরকার কি? কে শুনে তার কথা? তবে কেউ না শুনলেও সাব্বির তার মনোভাব ঠিক বুঝতে পারে। কি করে যেন মুখের দিকে তাকালেই সব বুঝে যায়। এই যে সারাদিনে একবারও তাকে না দেখলেই রিমি অস্থির লাগে। রিমি কিছু বলেনি, কিন্তু কোনো না কোনো বাহানায় ঠিকই ফিটবাবু ফিট হয়ে একবার না একবার তার সামনে দিয়ে ঘুরে যাবে। তখন রিমির এত ভালো লাগে, ইস, তার হিরো। তবে দরকার ছাড়া কথা হয় খুব কম। যেহেতু এক বাসায়, তাই দৃষ্টিকটু এমন কিছু সে কখনো করে না। তাই যখন তার বিয়ে নিয়ে মনের হাবভাব বুঝলো, সাথে সাথেই মেসেজ পাঠিয়েছে। এগুলোকে অবশ্য মেসেজ বলা যায় না, ছোটোখাটো হ্যান্ড গ্রেনেড বলা যেতে পারে, যা কোনো ভেজাল লাগালেই ফট্টস। তাই রিমি আটু শব্দও করেনি। ছেঁড়াবেড়া বিয়ের দুঃখ মনের মধ্যেই ছাই চাপা দিয়ে বসে আছে। সে আফসোস মাখা মুখ করে শরবত মার্কা চায়ে চুমুক দিল, দিয়ে হাসিখালা আর নিপার দিকে তাকালো। হাসিখালা সবসময় মতো ত্যক্ত বিরক্ত, যেন তাকে ঠেলে ঠুলে এই রুমে পাঠানো হয়েছে। অথচ এই বিয়ে নিয়ে তার আগ্রহী বেশি। 2 হাত ভরে মেহেদি পড়েছে, শাড়ি কিনেছে 2টো, একটা টকটকে হলুদ আর একটা টকটকে লাল। লালটা ঠিক আছে, কিন্তু হলুদ তো আর আপাতত হচ্ছে না, তো এইটা দিয়ে করবেটা কি? যাক, শখ বলে কথা। তবে মহুয়ানটি রাতে চুপি সারে এসে তাকে হলুদ ছুঁয়ে গেছে। মুখ ভার করে বলেছে, হলুদের ছোঁয়া ছাড়া বউ হয় নাকি? কি বদমাইশ দেখেছ? কিছুই করতে দিবে না। আরে বাবা, মুখে না ছোঁয়ালেই তো হয়, হাতে পায়ে দিতাম। তা না, রিমি তো জীবন তেজপাতা, পরে আবার আমাকে দোষ দিবি না। রিমি হেসেছে, মনে মনে বলেছে, আমার জীবন সবসময় তেজপাতাই ছিল আন্টি। আপনার এই আপদ মার্কা ছেলে এসে স্পেশাল বানিয়েছে। এই যে এত এত ভালোবাসা, এত এত কেয়ার, আমি তো কখনো কারোর কাছে থেকে পাইনি। তাই ভয় হয় নিজেরই না আবার নজর লেগে যায়। রিমি আবারও হাসলো। তার সত্যি ভয় হয়। ভয়ের কথা মনে পড়তেই স্বপ্নের কথা মনে পড়লো। সে ছেড়ে ফেললো। দিন দুপুরের স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? নিজেকে নিজেই বোঝ দিতে দিতে সে খেয়ালই করলো না, স্বপ্ন তো হয় রঙিন, গন্ধহীন। সে নিপার দিকে তাকালো। সে ব্যাগ থেকে সব বের করছে, সাথে পূর্ণিমা চাঁদের মতো ঝিলক মারছে। এই মেয়ে তো এখন উড়ে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে। এর অবশ্য যথাযোগ্য কারণও আছে। কারণ ওয়ান অ্যান্ড অনলি আশিক ভাই, সে আজ সকালে এসে হাজির হয়েছে। মামাস বয় জীবনে প্রথম মায়ের অনুমতির বাইরে পা রেখেছে। তার কারণ মামাস বয়ের মাম্মি আর দাদি এই বিয়েতে গিট্টু দিয়ে বসে আছে। তারা কিছুতেই রাজি না। তারা বিয়ে ঠিক করে রেখেছে আশিক ভাইয়ের সাথে। তাই তাদের এক কথা, বিয়ে হলে আশিকের সাথেই হবে। তাদের কথা কেউ গণাই ধরেনি। এই দুঃখে নানু হাই হুতাশ থেকে শুরু করে আহাজারি অভিশাপ কিছুই আর বাকি রাখেনি। রিমি শুধু শুনেছে, আগের মতো এখনও এনার্জি গুছিয়ে উঠতে পারছে না। তা না হলে বুড়ির খবর ছিল। শুনেছে আয়সাও, শুনে শুধু নির্বিকার ভাবে বলেছে, শকুনের দোয়ায় গরু মরে না মা, আর এক পা তো কবরে। এখন অন্তত আল্লাহকে একটু ভয় করো। বাস, সেই থেকে সব যোগাযোগ বন্ধ। অবশ্য এই বন্ধে কাউরি কিছু আসে যায়নি। খালামণি নিজের মতো করেই সব করছে। আর রিমির মাথায় হাত রেখে বলেছে, মনে কিছু বসাবি না রিমি। আমি বলছি না বাকি জীবনে আর দুঃখ তোকে ছুতে পারবে না। তোকে এটা বলতে পারি, এই দুঃখগুলো আছে বলেই সুখকে আমরা এত গভীরভাবে অনুভব করতে পারি।
এই সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, আর এদের নিয়েই আমাদের চলতে হবে, ভালো থাকতে হবে। রিমি কিছুই বলেনি। খালামুনের সামনে এখন কেন জানি কিছু বলতেই পারে না। যখন তার সামনে আসে মমতায় আঁকড়ে ধরে, তখন তার কেমন জানি ঘোর লেগে যায়। সে শুধু তাকিয়েই থাকে। তার মা থাকলেও বুঝি এভাবে মমতা মাখা কণ্ঠে সব কিছু বোঝাতো। তবে আশিক ভাইয়ের আসার কথায় শুনেই রিমি নিষেধ করেছিল। দরকার কি এত ঝামেলার? সে সাধারণ মানুষ, সাধারণভাবে বিয়ে করছে। ঝড় ঝাটকা পেরিয়ে উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা আছে? তবে আশিক ভাই এসেছে, এক আসেনি, সাথে নিয়ে এসেছে 1000 খানেক বই। রিমি তো খুশিতে টইটম্বর। তার খুশি দেখে আশিক হেসে বলেছে, জানতাম তো শাড়ি গহনায় তোর হবে না। রিমি ভেংচি কেটেছে। আশিক আফসোসে সুরে বলেছে, বড় ভাই বলে আর জীবনের দাম পেলাম না। রিমিও সমান তালে বলেছে, নন্দাই হয়ে যাও, দাম কত প্রকার আর কি কি সব দিয়ে দিব। আশিক ভাই রিমির কথা বুঝে নেই, বোঝার কথাও না। সে সরল রেখার মানুষ। এক মেজে তার প্রেমে শুধু হাবুডুবু না তলিয়ে গেছে, সে বোঝার ধারের কাছেও নেই। রিমি ঠকঠক করে চা গিলে ফেলল। নিপা তাড়া দিচ্ছে, তার এখন প্যাকেজিং শুরু হবে। অবশ্য সাব্বির ক্লিয়ারভাবে বলে দিয়েছে নো মেকআপ, মুখে কোনো ঘষা মাজা যাবে না, লিপস্টিক তো একদমই না, কাটা দাগে হাত লাগানো নিষেধ। এমনকি মাথায় সেলাইতে টান লাগে এমন কোনো হেয়ার স্টাইলও না, শুধু গুছিয়ে কাপড় পরাতে বলেছে। নিপা মুখ ফুলিয়ে বলল, সেলাই টেলাই সব শুকিয়ে খড়খড়ে, একটু মেকআপ করলে কি হবে? একটু দেরি রিমি, না সাজলে বউ মনে হয় বলো? রিমি মাথা নাড়ল। তাই তো, এমনিতেই ছেঁড়া বেড়া বিয়ে, তার মধ্যে বউ হবে তেনাবে না। আর ওইদিকে বেটা টম ক্রুজ হয়ে বসে থাকবে। ভাব আর স্টাইল ছাড়া তো তার 1 সেকেন্ডও চলতে পারে না। শুধু তার ব্যাপারে যত ঢং, এমনিতেই ফকির নিমাকা চেহারা, তার মধ্যে না সাজলে হয়ে যাবে পেয়ারা। রিমি চায়ের কাপ টাপ সরিয়ে সোজা হয়ে বসে বলল, সাজাও, ইচ্ছে মতো সাজাও, তোমার নায়ক মার্কা ভাইও যেন ফেল খেয়ে যায়। নিপা খুশিতে বাকবাকুম হয়ে বলল, সত্যি? 100% সত্যি। তার আগে দরজা লক করে চাবি গায়েব করো। কেয়ামত থেকে কেয়ামত হয়ে যাক, হাসি খালা যেন রুম থেকে বের না হতে পারে। তার আবার পেয়ারের আব্বা গিয়েই সব ছেড়ে দেবে। নিপা তড়িঘড়ি করে দরজা লক করলো। হাসি খালার মধ্যে অবশ্য কোনো তোড়জোড় দেখা গেল না। সে নির্বিকারভাবে রিমির সাইড দিয়ে শুতে শুতে বলল, গাল বাসায় রাখো, 19 থেকে 20 হইলে যেন থাপ্পড়। যেখানে তার বউ নিয়াই চলচাতরি, কয়টা পরে কে জানে। যাইকে সুযোগ যখন হইছে চোখ বুঝালাও, বিয়ার আগে ডাইকে দিও। বড় আব্বা বিয়া নয়া শাড়ি আসল পালায় দোয়া করব। নিপা ঠকিলে রিমির দিকে তাকালো। গাল মনে হয় আজকে থাকবে না। রিমি হাসলো, ভয় নেই, আমি আছি না। তোমার গালে পড়ার আগে আমি গাল পেতে দেব ননদিনী। থাপ্পড়ওয়ালাকে গলায় ঝুলাচ্ছি, দায় তো নিতেই হবে। নিপা সাজালো, তার মনের মাধুরী মিশিয়ে তার ভাইয়ের বউকে সাজালো। কিন্তু বাইরে যখন সব ঠিক রিমিকে নিয়ে যেতে বলল, তখন নিপা নিশাকে টেনে নিয়ে আসলো। নিশা আছে গাল ফুলিয়ে, তার এত সুন্দর ননদ তা না, শুধু ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। তাই সকাল থেকেই সে বিনা কারণে মেজাজ দেখাচ্ছে, একে ওকে ধমকাচ্ছে, নাদু মামার সাথে ফুসফাস করছে। তার মধ্যে হয়েছে আরেক জ্বালা, নাই পাঞ্চিবুতে গিয়ে দাঁত নাড়িয়ে ফেলেছে। সবাই তো অবাক। পরে ঘেটে দেখা গেল পাড়ের ভিতরে সুপারির জায়গায় পাথরের কণা। কার এই কাজ বুঝতে আর কারোরই বাকি রইল না। বিয়ের আসর থেকেই উঠে সাব্বির আয়াসকে দিয়েছে 2টো লাগিয়ে। সবাই নির্বিকার, কেউ দেখেও দেখেনি। এখন নাইম আর আয়াস দুজনেই গালে হাত চেপে বসে আছে, আর নিশা আইস ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই দৌড়াদৌড়ির মধ্যে আবার এই দিকে টানাটানি। সে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? রিমিকে একটু নিয়ে যাও আপু। কোনো ঠেকা আমার? দিনরাত তো তুই নিয়ে নাচানাচি করছিস, এখন আবার আমাকে কেন? নিপা অপ্রস্তুত হাসলো, মনে মনে বলল, তোমার থাপ্পড় খেয়ে অভ্যাস আছে, আমার তো নেই। মুখে বলল, আমি হাসি খালা কেউই রেডি হইনি। ওই যে দেখো হাসি খালা দিন দুনিয়া ভুলে হা করে ঘুমাচ্ছে, একটু নিয়ে যাও না প্লিজ, আমরা আসছি। নিশা বিরক্ত মুখে রিমির দিকে তাকালো। তাকিয়ে আরো বিরক্ত হলো। এরকম 10 হাত ঘোমটা টানার মানে কি? যেই না সিঁড়ি তার আবার ঠং। সে বিরক্ত নিয়েই এগোলো।
রিমিকে ধরে বলল, আসো। রিমিকে সাব্বিরের পাশে বসাতেই সাব্বির ভ্রু কুচকে তাকালো। এই মেয়ে ভালো হবে না। সে ফিসফিস করে বলল, এইসব কি? রিমি হাসল। সেও ফিসফিস করে বলল, কোন সব? এভাবে ঘুমটা টানার মানে কি? কোন নজরে যেন না তাকাতে পারি, তাই পর্দা টেনে বসে আছি। রিমি, কি নায়ক রাজা? সাব্বির তাতে দাঁত চাপলো। ঘুমটা সরাবে? না বাবা না, আমি রিস্ক নিতে পারবো না। সুন্দর বড় হলে জ্বালা আছে, আপনার তো আর সুন্দর বউ নেই, তাই এই জ্বালা আপনি বুঝবেন না। ইয়ার কি বন্ধ করবে? ও মা, ইয়ার কি করলাম কোথায়? রিমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউকে বলুন, আমি কিভাবে সরাবো? মানছি এই বাসায় থাকছি, তাই বলে লাজ লজ্জা নেই নাকি? সাব্বির আশেপাশে তাকালো। নিপা হাসি খেলা কাউকেই দেখলো না। সব গেছে কোথায়? অবশ্য তাকে আর কিছু বলতে হলো না। মোহন নিজেই এগিয়ে এলো। ঘুমটা সরাতে সরাতে বলল, ও মা, নিজেদেরই তো বাড়ি, এত বড় ঘুমটা কেন? বলেই সে থমকে গেল। শুধু সে না, নিসার হাত থেকে আইস ব্যাগ পড়ে গেল। সে সাথে সাথেই দুগাল চেপে ধরল। ভিড় করে বলল, নিপার বাচ্চা, তোর চুল আমি ছিঁড়ে ফেলবো। আয়শা হেসে ফেলল। এগিয়ে এসে ঘুমটা ঠিক করতে করতে বলল, মাশাল্লাহ, আমার মেয়ের নজর না লাগুক। আর সাব্বির সে কথা বলতেই ভুলে গেল। তার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। সে বিয়ের শাড়ি কিনেছে রেড চেরি রঙের, সিম্পল কারুকাজের, তার সাথে হালকা পাতলা গয়না। রিমির সমস্যা হবে এমন কিছুই কেনেনি। এই সিম্পল জিনিসই রিমিকে অপূর্ব লাগছে। বিয়ের রঙে সব বউদেরই কি এমন সুন্দর লাগে, নাকি তার বউকেই লাগছে? সে রাগ দেখাবে তো দূরের কথা, অপলক তাকিয়ে রইল। সে এও ভুলে গেল সে তার বাবা, চাচা আরও এলাকার মুরব্বীদের সামনে আছে। রিমি মুখ ঘুরিয়ে হেসে ফেলল। নাইম গালে হাত রেখেই এগিয়ে এলো। বিয়ের ঝামেলা শেষ হলেই সে যাবে ডেন্টিস্টের কাছে। জীবনে মনে হয় না গরু খাসি আর খেতে পারবে। বিয়ে, আহারে বিয়ে কর না কর, না করলেই বুঝবি কীভাবে। সে মনে মনে বলেই সাব্বিরের পাশে বসলো। হাসতে করে বলল, শালা চোখ ফেরা, মুখ বন্ধ কর, বউ পরে দেখতে পারবি না। সারা জীবনের ভদ্র খেতাব তো একদিনেই ধূলিসাৎ করে ফেলবি। বলি কাজী সাহেবকে তাড়া দিয়ে বলল, বিয়ে শুরু করেন, মিয়া বিবি রাজি, শুভ কাজে আর দেরি করে লাভ কি? খুব দেরি অবশ্য হলো না। রিমির চোখে চোখ রেখে সাব্বির কবুল পড়ল। আর সুন্দরভাবে তাদের শুভ কাজটা সম্পূর্ণ হলো। হতেই সাব্বির আরেকটু চেপে বসলো। ফিসফিস করে বলল, সৈয়দ বাড়ির বড় পুত্রবধূ ভূতের বাড়িতে পার্মানেন্ট স্বাগতম। আর তোমার অনেক শাস্তি পাওনা আছে, আমার কথা না শোনার শাস্তি। শাস্তি শব্দটা শুনতেই রিমির আবারও স্বপ্নের কথা মনে পড়ে গেল। হাসিমাখা মুখের জায়গায় তার অজান্তেই অন্ধকার ছেয়ে গেল। সাব্বির সে অন্ধকার দেখল। দেখেই সবার সামনেই আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখল, শক্ত করে আঁকড়ে ধরল। রিমি চোখ তুলে তাকালো। তাকাতেই সব অন্ধকার দূর হয়ে গেল। সাব্বির কোনো শব্দ উচ্চারণ করলো না। তবুও রিমি জানে সাব্বির বলছে, আমি আছি সব সময়, সব পরিস্থিতিতে।